তো এর পাশাপাশি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে নিজেকে একাডেমিক্যালি এক্সিলেন্ট করেন। ছাত্র শিবির আপনাকে কোঅপারেট করবে। চায়নায় প্রচুর স্কলারশিপ দেয়, শুধু চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। জার্মানিতে প্রচুর স্কলারশিপ দেয়, ফ্রি পড়তে পারবেন, ফ্রি, একেবারে ডাইরেক্ট ফ্রি। এইখানে শুধু জার্মান ভাষা জানতে হবে। জাপানিজ ল্যাঙ্গুয়েজ যদি জানেন, ফ্রি পড়তে পারবেন। জাপানে স্কলারশিপ দেবে, নিজে খাবেন, ভালোভাবে চলবেন, ওয়াইফকে নিয়ে যাবেন, স্পাউস ভিসা পাবেন, বাপ মার জন্য মাস শেষে 10 লাখ 12 লাখ টাকাও পাঠাইতে পারবেন। এখন কাজটা কি? কোনো একটা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট খুললে ওই সরকারের কাছে আগে বলতে হয় ইউনিভার্সিটির ওই সাবজেক্টে পড়ার পরে ওই ছাত্র কোথায় আসলে চাকরি করবে। এই কথা যদি না বলতে পারে এবং এই এমও যদি না দেখাইতে পারে, তাহলে কারো ইউনিভার্সিটির সাবজেক্ট খোলার কোনো পারমিশন নাই। একটা ইন্ডাস্ট্রিকে বলা হয় যে তুমি আমার এই যে অনার্সে এই ছাত্রদেরকে আমি পড়াবো, তুমি বিনিময়ে চাকরি আমাকে এইখানে এই ইন্ডাস্ট্রিতে দেওয়া হবে। ওই ইন্ডাস্ট্রি কি করে জানেন? ওই সাবজেক্টে পড়ুয়া ছাত্রদের এনভায়রনমেন্ট তৈরি করা, পড়ার ক্ষেত্রে যত সুযোগ সুবিধা, ট্রেনিং ওই ছাত্রকে দেয়া দরকার ওই ইন্ডাস্ট্রি প্রোভাইড করে, তার মানে সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটির জায়গা থেকে। এটা কেন করে? কারণ সে জানে ওই ছাত্র যখন এই ইউনিভার্সিটি পাশ করে যাবে তখন তো আমারই চাকরি দিতে হবে। তাহলে ওকে যদি আমি ইউনিভার্সিটিতে পড়াকালীন তৈরি করি, তাহলে তো আর আমার কোনো কষ্ট করা লাগতেছে না। এখনই তাকে আমি এমনভাবে তৈরি করব যাতে চাকরিতে ঢোকার সাথে সাথে আমি ওর কাছ থেকে বেনিফিট নিতে পারি। এই সিস্টেমটা ভালো লাগে না আপনাদের? তো বাংলাদেশে বসে এইসব টের পাবেন না। এগুলো দুনিয়ার সব জায়গা চলে, শুধু বাংলাদেশ বাদে। বাংলাদেশ তার জনগণকে নিয়ে, তরুণ সমাজকে নিয়ে চিন্তা করে না। ছাত্র শিবির শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে কি পদক্ষেপ নেবে যাতে একজন শিক্ষার্থীকে অনার্স জীবন শেষে বেকারত্বের অভিশাপ বয়ে বেড়াতে না হয়? আপনি একটা ভালো জিনিস ট্রেস আউট করছেন। আমার মাস্টার্সে একটা থিসিস পেপার ছিল, ওই পেপারের নাম ছিল ক্যারিয়ার অ্যাসপাইরেশন অফ দ্য স্টুডেন্ট অফ সাউথ কোস্টাল রিজিয়ন ইন বাংলাদেশ। তো সেখানে শত শত স্টুডেন্টের ইন্টারভিউ নিয়েছিলাম, ইউনিভার্সিটির স্টুডেন্টদের। সেখানে দেখলাম ফার্স্ট ইয়ারে একটা স্টুডেন্ট যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়, তখন সেই ভদ্রলোকের বা ভদ্র মহাশয় মহাশয়ার ক্যারিয়ার অ্যাসপাইরেশন থাকে আসমান চুম্বি। সবাই বিসিএস ক্যাডার এবং ইউনিভার্সিটি শিক্ষকের নিচে কেউ নামতে চায় না। অনেক বলে কয়া যদি একটু নামানো যায়, সেটা তো মন খারাপ করে খুব। তা আমি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স এবং মাস্টার্স শেষ করা মানুষদের কাছে যখন ইন্টারভিউ নিলাম, দেখলাম যে সেকেন্ড ইয়ারে ওঠার পরে অ্যাসপাইরেশনটা কমে যায়, হালকা করে কমে যায়। মাস্টার্সে যাওয়ার পরে আরও কমে। এরপরে চিন্তা করে একটা এনজিওর চাকরি হইলেই হয় ভাই, বাবা মা খুব বিপদে আছে, একটা চাকরি করে সংসার চালাইতে হবে। ফার্স্ট ইয়ারে আসলে কিন্তু কেউ এটা বলে না। এই যে ফার্স্ট ইয়ারে আসছেন, এখন মনে হবে যে আমি কি না কি। আসলে চাকরির বাজারে নেমে দেখবেন যে 40 লক্ষ বেকার, তখন বোঝা যাবে আমি আসলে কি। এমন বেকারত্বের একটা ফ্যাক্টরি বাংলাদেশ। এবং বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েশন না থাকার কারণে স্টুডেন্টরা এত বেশি ট্রমাটাইজ হয় যা কল্পনার বাইরে। এই জায়গায় আমাদেরকে একটা ফিলসফি লালন করতে হবে। আইনস্টাইনের একটা বক্তব্য আছে, তিনি বলেছেন লাইফ ইজ লাইক রাইডিং আ বাইসাইকেল, টু কিপ ইউর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং। জীবনটা হচ্ছে একটা বাইসাইকেলের মতো। যদি তুমি বাইসাইকেলের ভারসাম্য রক্ষা করতে চাও, ইউ মাস্ট কিপ মুভিং। তোমাকে অবশ্যই বাইসাইকেলের প্যাডেলটি ঘোরাতে হবে। যদি তুমি বাইসাইকেলের প্যাডেল না ঘুরাও, তাহলে হয় তুমি ডান দিকে কাত হয়ে যাবা, অথবা বাঁ দিকে কাত হয়ে যাবা, অথবা স্থবির হয়ে পড়ে থাকবা। স্বাভাবিক ওয়েতে আপনি আপনার জীবনের গতিপথ, ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন এটা মনে করার কারণ নাই যে ইউনিভার্সিটির সার্টিফিকেট এক হাতে নেবো আর ডাইন হাতে মনে হয় আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, এটা মনে করার কোনো কারণ নাই। ওই ইউনিভার্সিটিতে পড়ুয়া মানুষদের ভেতরেই 34%, টোটাল বেকারের 34% হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ুয়া। আর যারা ইন্টারমিডিয়েট পাস করতে পারে না, এদের মধ্যে বেকারের পরিমাণ লেস দ্যান 5%। তার মানে বোঝেন, বাংলাদেশে শিক্ষা অর্জন করার পথে আসছেন মানে বেকারত্বের সিঁড়িতে হাঁটা শুরু করছেন। সুতরাং এই যে জায়গাগুলোতে আপনি জার্নি করেছেন, এই জায়গায় এখন থেকে আপনাকে একটা প্রিপারেশন নেওয়া দরকার। এই জায়গায় প্রিপারেশন নেওয়ার জন্য ক্যারিয়ার গাইডলাইনমূলক প্রোগ্রাম, ক্যারিয়ার কাউন্সিলিংমূলক প্রোগ্রাম ইসলামী ছাত্র শিবির করে। কতগুলো লেয়ারে ইসলামী ছাত্র শিবির কাজ করে। আপনি অনার্সে পড়েন, আপনার জব অ্যাফিলিয়েশনের জন্য কিছু সফট স্কিল, কিছু হার্ড স্কিল প্রয়োজন। ইসলামী ছাত্র শিবিরের একটা থ্রাইভিং জেন নামে একটা প্রজেক্ট আছে। এই প্রজেক্টের মধ্য দিয়ে স্টুডেন্টের ইন্টারপার্সোনাল স্কিল, সফট স্কিল, কম্পিউটার স্কিল, ইংরেজি স্কিল, অন্যান্য ল্যাঙ্গুয়েজের স্কিল, সিভি রাইটিং, হায়ার স্টাডির জন্য যা প্রয়োজন, এই কোর্সগুলো একেবারে ইউডেম বা অক্সফোর্ডের মডেলে ইসলামী ছাত্র শিবির ডেভেলপ করেছে। আপনি সেখানে এনরোল করে একেবারে নামকা অবস্থায় একটা ফি দিয়ে
আপনি সেই কোর্সগুলো করে সার্টিফিকেট গেইন করতে পারেন, এখানে আপনার জব স্কিলের ক্ষেত্রে অন্যদের থেকে আপনি এগিয়ে যাবেন। ইসলামী ছাত্র শিবিরের রিসার্চ ডিপার্টমেন্ট আছে। এই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে দুনিয়ার মস্ত বড় রিসার্চার যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, এই মানুষদের সাথে আপনাদের একটা কানেকশন ডেভেলপ করে দেয়া। যারা রেজাল্ট ভালো করে, সিজিপিএ যাদের একটু ভালো, হায়ার স্টাডি করতে যেতে চায়, দেশে থাকতে চায় না, এই মানুষরা হায়ার স্টাডির ক্ষেত্রে স্কলারশিপ কোথায় পাবে, কিভাবে পাবে, এই বিষয়গুলোর কানেক্টিভিটি ডেভেলপ করে দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির গবেষণা বিভাগ কাজ করে। HRM ডিপার্টমেন্ট আছে, সেখানে কাউন্সিলিং এজেন্সি, গ্রুমিং এজেন্সির মাধ্যমে স্টুডেন্টদেরকে আমরা এঙ্গেজ করার চেষ্টা করি, তাদের ক্যারিয়ার কাউন্সিলিং দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশ একটা দেশ, যে দেশে জন্মগ্রহণ করে আমাদের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়, এত বেশি বেকারত্ব, কিন্তু এত যুব সমাজ, বাংলাদেশের জন্য এটা আশীর্বাদ হওয়ার কথা ছিল, কিন্তু এইটা হয়ে গেছে এখন একটা অভিশাপের মতো। এই সময়টা, এই যে সময়টা আমরা পার করছি 2006 সাল থেকে 2030 সাল পর্যন্ত, এটাকে বলা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সাইকেলের মধ্যে একটা দেশের নির্ধারিত একটা সময়ে তরুণ প্রজন্মের সংখ্যা বা কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা যখন বেশি থাকে, সেটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা একটা দেশ 100 বছরের মধ্যে একবার পায় 20 বছরের জন্য। এরপরে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা যখন শেষ হয়ে যায়, আর 80 বছরের মধ্যে এই সুবিধা একটা দেশের জন্য আসে না। এই সুবিধাটা যে দেশ পেয়েছে, সেই দেশ এই সুবিধাটাকে কাজে লাগানোর পরে পৃথিবীতে উন্নত দেশের তালিকায় চলে গিয়েছে। জার্মানির কথা চিন্তা করেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যুদ্ধ বিক্ষুব্ধ একটা দেশ কিভাবে মাথাচাড়া দিয়ে আবার উঠেছে। জাপান, যার 2টা বোমা মেরে জাপানকে তছনছ করে দেওয়া হয়েছিল, লিটল বয় ফ্যাট ম্যান, এই বোমার পরেও জাপান এখন পৃথিবীর ইকোনমিকের কন্ট্রোলিং এর ক্ষেত্রে যে দেশগুলো কন্ট্রিবিউশন করে তাদের মধ্যে একটা। আপনি সিঙ্গাপুরের কথা চিন্তা করেন, 1965 সালে যাকে জোর করে স্বাধীনতা দেওয়া হয়েছে, স্বাধীনতার জন্য আমাদের জীবন দিতে হয়, আর সিঙ্গাপুরকে বলছে বাবা তুমি স্বাধীন, যাও তুমি আলাদা হও। ও বলছে যাবো না, এরপরে বলছে না তুই আলাদা হ। লে কুয়ান তারপরে বলছে যে সিঙ্গাপুরকে আমি কি করি, চায়নাকে এটা দেখাই ছাড়বো আমি। অল্প একটা জনগোষ্ঠী, তার ন্যাচারাল কোনো রিসোর্স নাই, অল্প কিছু মানুষকে নিয়ে সিঙ্গাপুর মেরিটোক্রেসির চর্চা করে আজকে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ইকোনমিক ড্রাগনে পরিণত হয়েছে। সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান, এদেরকে বলা হয় লিটল ড্রাগন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। এত প্রাচুর্যতা তার। চায়না একটা জায়গা তৈরি করছে গুয়াংজু রিভারের পাশে, গ্রেটার বে এরিয়া। এই গ্রেটার বে এরিয়ার এখন ইকোনমিক ভ্যালু হচ্ছে $4.4 ট্রিলিয়ন। ছোট্ট একটা বাংলাদেশ, ঢাকার মতো একটা সিটি পৃথিবীর টপ ইকোনমির 10টা দেশের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলছে। 134 কোটি জনসংখ্যার দেশ চায়না, তার ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েটেড এডুকেশন সিস্টেমের মধ্য দিয়ে শতভাগ মানুষকে তারা কর্মের মধ্যে এঙ্গেজ করতে সক্ষম হয়েছে। সিঙ্গাপুরে মেরিটোক্রেসির চর্চা করে তারা বলছে, লি কুয়ানের একটা থিওরি হচ্ছে, একটা প্রজন্মের মধ্যে, একটা জেনারেশনে 20 জন টপ মেধাবীদের জন্ম হয়। এই 20 জন টপ মেধাবীদেরকে যদি স্ক্রুটিনিং করা যায়, এদেরকে যদি কাজে লাগানো যায়, একটা দেশ উন্নত হয়। সে হার্ড একটা এডুকেশন সিস্টেম তৈরি করে টপ মেধাবীদেরকে ইন্টারমিডিয়েটের পরে বাছাই করে 3 বছরের জন্য ইউনিভার্সিটির শিক্ষা দিয়ে, এরপরে টপ 20 মেধাবীদেরকে বাছাই করে নিয়ে হায়ার এডুকেশন, এরপরে তাদেরকে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে জব দিয়েছে। যেহেতু তারা ট্যালেন্টেড, তারা খুব দ্রুত ওই কোম্পানির সিও অথবা সিএফও বড় বড় পোস্টে চলে যায়। 25 বছর বয়সের ব্যবধানে, 30 বছর বয়সের ব্যবধানে একটা কোম্পানিতে যোগ্যতার কারণে টপ ম্যানেজমেন্টে যাওয়ার পরে ওই লোকটাকে আবার হায়ার করে গভর্নমেন্ট পলিটিক্স করার জন্য। তাদেরকে হাই রিমুনারেশন অফার করে যে তোমরা আসো, পলিটিক্সে আসলে এই সুযোগ সুবিধা তোমাদেরকে দেওয়া হবে। এ কারণে সিঙ্গাপুরের পলিটিক্স কোনো ব্রুক্রেটরা, কোনো ডিপ স্টেট পরিচালনা করে না। সিঙ্গাপুরের পলিটিক্সকে পরিচালনা করে সিঙ্গাপুরের পলিটিশিয়ানরা। আর পলিটিশিয়ানরা সিঙ্গাপুরের সবচেয়ে টপ ক্লাস মেধাবী এবং প্রায়োরিটি বেসিসে তাদেরকে এই জায়গাগুলোতে এঙ্গেজ করা হয়। আপনি বিজনেস করতে চান, আপনাকে রিসার্চ দিয়ে, আপনাকে কোঅপারেশন দিয়ে, ট্রেনিং দিয়ে সিঙ্গাপুর গভর্নমেন্ট সর্বোচ্চ সহযোগিতা করে, তাইওয়ান, হংকংয়ের গভর্নমেন্ট সর্বোচ্চ সহযোগিতা করে। অথচ সেই দেশ বাংলাদেশের সমসাময়িক সময় স্বাধীনতা অর্জন করে তাদের মাথাপিছু আয় 43,000 মার্কিন ডলার, আর বাংলাদেশ 55 বছর পরে এসে 3,000 মার্কিন ডলার, তাতেও আছে আবার শুভঙ্করের ফাঁকি। এই জায়গায় প্রবলেমটা হচ্ছে মেরিটোক্রেসির চর্চা নাই। আর দ্বিতীয় সমস্যা হলে ইউনিভার্সিটিতে পড়ার পরে একটা ছাত্র কেন ইউনিভার্সিটিতে পড়ে, পড়ার পরে কি চাকরি করবে, কোথায় যাবে, এগুলোর কোনো সুনির্দিষ্ট গাইডলাইন ইউনিভার্সিটির ছাত্রদেরকে দেওয়া হয় না। এটা এত লজ্জাজনক একটা ব্যাপার
ইউনিভার্সিটিতে বাংলা সাবজেক্ট আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, দর্শন আছে, পালি আছে। এই সাবজেক্টগুলো যে কেন পড়ে, কতগুলো যে এই সাবজেক্ট খোলা, একটা কলেজ খুললে রাষ্ট্রবিজ্ঞান খুললো, যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন আপনারা মানে মন খারাপ করিয়েন না, রাষ্ট্রবিজ্ঞান প্রয়োজন আছে, কিন্তু তার জব রিপ্লেসমেন্ট না থাকলে এই রাষ্ট্রবিজ্ঞানের কি দরকার আছে? পালিতে পড়াও, উর্দুতে পড়াও, ফার্সিতে পড়াও, পাশ করে যাওয়ার পরে আমি কোথায় চাকরি করব সেটা আমারে বলতে পারো না। গতদিন এক ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলছিলাম, সে আমি জিজ্ঞাসা করছি কিউরিসিটি থেকে, আপনি কোথায় পড়ছেন? বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপর কোন সাবজেক্টে পড়ছেন? বলছে ইসলামিক স্টাডিজে। ইসলামিক স্টাডিজে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি একজন ব্যাংকে চাকরি করতে, তো ব্যাংক আর ইন্স্যুরেন্সে যারা পড়ছে ওই বেচারারা করবে নাকি? ওদের তো চাকরি করার কথা এইখানে, ওরা করতেছে। আর আপনি ইসলামিক স্টাডিজে পড়ছেন, আপনি মাদ্রাসায় চাকরি করেন, আপনি কোনো এই রিলেটেড কোনো জায়গায় চাকরি করেন, আপনি দায়ী ইলাল্লাহর ভূমিকা পালন করেন। আমাদের দেশে সাবজেক্ট কোনো ম্যাটার না। আপনি ফার্স্ট ইয়ারে আসবেন, দেখবেন ইউনিভার্সিটির হলগুলো, রিডিং রুমগুলো ভরা, পড়তেছে কি জব সলিউশন, পড়তেছে কি MP3। তো যদি MP3 আর জব সলিউশনই আলটিমেট আমাদের লক্ষ্য হয়, তাহলে MP3 আর জব সলিউশন তো ফার্স্ট ইয়ার থেকে আমাদেরকে পড়ানো দরকার। আমাদেরকে কেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো পড়ানো হয়? কেন আমাদেরকে ল্যাবের ভিতরে সময়গুলো নষ্ট করা হয়? আমি দেখেছি আমার ক্লাসের ইউনিভার্সিটিতে যে স্টুডেন্ট SPSS এর কাজ পারতো, পাইথনের কাজ পারতো, C+ প্রোগ্রামিং পারতো, রিসার্চের ক্ষেত্রে তার Q1 জার্নালে পাবলিকেশন আছে, এই ছাত্রটা পরবর্তীতে গিয়ে SI চাকরি করে, পুলিশের SI চাকরি, 16,000 20,000 টাকার চাকরি। আমি তারে বলছি আল্লাহর রাস্তে এই চাকরি না করে তুই তো রিসার্চে কাজ করতে পারিস। বলে ভাই যেটা পাইছি সেটা আগে করে নি, পরে দেখবান। তার রিসার্চের এই মেরিটটা কোনো কাজেই লাগলো না, এতগুলো পাবলিকেশন তার কোনো কাজে লাগলো না। ইউনিভার্সিটি পাস করার পরে সে কোথায় জব করবে, এই জন্য চায়নায়, সিঙ্গাপুরে, হংকংয়ে, তাইওয়ানে, মালয়েশিয়াতে, সুইডেনে, ডেনমার্কে, নরওয়ে, স্ক্যান্ডিনেভিয়ান, বাল্টিক অঞ্চলের দেশগুলোতে যেই কাজটা করে, কোনো একটা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট খুললে ওই সরকারের কাছে আগে বলতে হয় ইউনিভার্সিটির ওই সাবজেক্টে পড়ার পরে ওই ছাত্র কোথায় আসলে চাকরি করবে। এই কথা যদি না বলতে পারে এবং এই MOU যদি না দেখাইতে পারে, তাহলে কারো ইউনিভার্সিটির সাবজেক্ট খোলার কোনো পারমিশন নাই। একটা ইন্ডাস্ট্রিকে বলা হয় যে তুমি আমার এই যে অনার্সে এই ছাত্রদেরকে আমি পড়াবো, তুমি বিনিময়ে চাকরি আমাকে এইখানে এই ইন্ডাস্ট্রিতে দেওয়া হবে। ওই ইন্ডাস্ট্রি কি করে জানেন? ওই সাবজেক্টে পড়ুয়া ছাত্রদের এনভায়রনমেন্ট তৈরি করা, পড়ার ক্ষেত্রে যত সুযোগ সুবিধা, ট্রেনিং ওই ছাত্রকে দেয়া দরকার ওই ইন্ডাস্ট্রি প্রোভাইড করে, তার মানে সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটির জায়গা থেকে। এটা কেন করে? কারণ সে জানে ওই ছাত্র যখন এই ইউনিভার্সিটি পাস করে যাবে তখন তো আমারই চাকরি দিতে হবে। তাহলে ওকে যদি আমি ইউনিভার্সিটিতে পড়াকালীন তৈরি করি, তাহলে তো আর আমার কোনো কষ্ট করা লাগতেছে না। এখনই তাকে আমি এমনভাবে তৈরি করব যাতে চাকরিতে ঢোকার সাথে সাথে আমি ওর কাছ থেকে বেনিফিট নিতে পারি। এই সিস্টেমটা ভালো লাগে না আপনাদের? তো বাংলাদেশে বসে এইসব টের পাবেন না, এগুলো দুনিয়ার সব জায়গা চলে, শুধু বাংলাদেশ বাদে। বাংলাদেশ তার জনগণকে নিয়ে, তরুণ সমাজকে নিয়ে চিন্তা করে না, অথচ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা 2030 সালে শেষ হয়ে যাবে। এরপরে এই বাংলাদেশ যে ইকোনমিক ক্রাইসিসে পড়বে, ভারত আলটিমেটলি চায় বাংলাদেশ সেই ক্রাইসিসের মধ্যেই পড়ে যায়। এজন্য পিছনের দিকে টেনে নেয়, একটা রাষ্ট্রকে পেছনে টানার জন্য 70 সাল, 75, 72, 78 এইসবই নিয়ে যাবে। জাতি কিভাবে সামনে আগায় ওদিকে আপনাদেরকে কোনোদিন নেবে না। একটা জাতি কি পেছনে গিয়ে কোনোদিন স্বাবলম্বিতা অর্জন করতে পারছে? ভিয়েতনামও তো স্বাধীনতা অর্জন করেছে, স্বাধীনতা তো চায়নাও অর্জন করেছে, স্বাধীনতা তো জার্মান অর্জন করেছে, অস্ট্রেলিয়া অর্জন করেছে, মালয়েশিয়া অর্জন করেছে। সেই দেশগুলো তো স্বাধীনতা অর্জনের পরে শুধু সামনের দিকে তার জাতিকে কিভাবে তৈরি করবে সেই থিওরি নিয়ে তারা সামনের দিকে এগিয়ে গিয়েছে। আর আমরা কিছু হইলেই 72-এর সংবিধানে ফেরত যাব, কিছু হইলে 80-র দিকে চলে যাব, কিছু হইলে 90-তে চলে যাব। কেন আমরা আগামীর 2070 সালের দিকে দেখতে পাই? এখন আপনাদেরকে, এই প্রজন্মকে আপনারা আজকে হাতি তালি দিচ্ছেন, মাস্টার্স পাস করার পরে খুব কানবেন, দেখবেন আমরা যেরকম কানছি। একটা 50-20 হাজার টাকার চাকরির জন্য কি কন্ডিশন দেয় শুনলেও লজ্জা লাগে। কন্ডিশন দেয় অনার্স পাস করা হইতে হবে, মাস্টার্সও থাকলে ভালো হয়, SSC HSCতে GPA 4.5 লাগবে, শুধু তা হইলে হবে না, চাকরির অভিজ্ঞতা যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। বেতন কত? 25,000 টাকা। মিজাজটা এমন খারাপ হবে আপনার, 25,000 টাকা দিয়ে সংসারের 10 দিনও চলে না। আর ওই চাকরির জন্য হুমড়ি খেয়ে পড়ে একটা জব রিপ্লেসমেন্টের জন্য 5টা পোস্ট, 50,000 আবেদন। মানে রীতিমতো চাকরি দেয়া হচ্ছে একটা বাণিজ্যে পরিণত হয়েছে। এই জায়গা থেকে প্রাইভেট জব, এন্টারপ্রেনিয়ারশিপ, ডেভেলপমেন্টের কোনো বিকল্প নাই।
নিউ কলোনিয়াল সিস্টেম আমাদেরকে যে হিজিমনির মধ্যে রেখেছে, যে এডুকেশন সিস্টেম, অথর্ব এডুকেশন সিস্টেম আমাদের উপরে যে মানে চাপিয়ে দেওয়া হয়েছে, এই এডুকেশন সিস্টেমে আপনার তো একটা সার্টিফিকেট লাগবেই, কিন্তু এর পাশাপাশি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে নিজেকে একাডেমিক্যালি এক্সিলেন্ট করেন। ছাত্র শিবির আপনাকে কোঅপারেট করবে। চায়নায় প্রচুর স্কলারশিপ দেয়, শুধু চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। জার্মানিতে প্রচুর স্কলারশিপ দেবেন, ফ্রি পড়তে পারবেন, ফ্রি, একেবারে ডাইরেক্ট ফ্রি। এখানে শুধু জার্মান ভাষা জানতে হবে। জাপানিজ ল্যাঙ্গুয়েজ যদি জানেন, ফ্রি পড়তে পারবেন, জাপানে স্কলারশিপ দেবে, নিজে খাবেন, ভালোভাবে চলবেন, ওয়াইফকে নিয়ে যাবেন, স্পাউস ভিসা পাবেন, বাপ মার জন্য মাস শেষে 10 লাখ 12 লাখ টাকাও পাঠাইতে পারবেন। এখন কাজটা কি? জার্মান ভাষা শিখতে হবে আপনাকে। এখন আমাদের দেশে ইউনিভার্সিটিতে পড়া অনার্স মাস্টার্স পাস করবেন, পাস করার পরে ইংরেজিতে ফ্লুয়েন্টলি যে আপনি 50টা মিনিট বক্তব্য রাখবেন তা পারবেন না, কারণ এখানে ভাষা শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয় না। এখানে কি শেখানো হয়? একটা স্লাইড পড়াবে টিচার, স্লাইডটা ধরাই দেবে, ওইটা পড়বেন, পাস করবেন, শেষ। এরপরে তো সিনিয়রের পিছনে আসে। এখন সব টিচারের কথা বলছি না, কিছু টিচার মন মানসিকতা আছে, স্টুডেন্টদেরকে শেখায়, কিন্তু অ্যাজ এ হোল ইউনিভার্সিটিগুলো হওয়া উচিত ছিল জ্ঞান চর্চার জায়গা, সেই জায়গাটা হচ্ছে না। এখন ফার্স্ট ইয়ার থেকে আপনাদের অ্যাম্বিশনটা ঠিক করেন। ফার্স্ট ইয়ারে একটা ছাত্র আসার পরে কি হয় জানেন? মানসিকতা এমন হয় যে আমরা ওই সুপিরিয়ার কমপ্লেক্সে ভুগতে থাকি, বিশাল কিছু হয়ে গেছে। ওই বিশাল কিছুর জায়গা থেকে অ্যাম্বিশন থাকে যে আমি ইউনিভার্সিটির টিচার হব, কারণ ফার্স্ট ক্লাস ফার্স্ট হইলে ইউনিভার্সিটির টিচার। এখানে আবার শেষ কথা বলে কিছু নাই, ইউনিভার্সিটির টিচার হইলে আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হন আর থার্ড হন, আপনার পাবলিকেশন থাকুক আর না থাকুক, কোনো রাজনৈতিক দলের সাথে সংযোগ না থাকলে আপনি চাকরি পাবেন না ইউনিভার্সিটিতে। এটা হচ্ছে আর একটা প্রবলেমের একটা জায়গা। মেধার ভিত্তিতে ইউনিভার্সিটিগুলো চলে না, যদি চলতো তাহলে তো এখানে একটা প্রতিযোগিতা তৈরি হতো। ইউনিভার্সিটিতে আপনি ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে দেখবেন সবাই সিটের জন্য পাগল হয়ে যায়, কেউ কাউকে বলতে চায় না বন্ধুদের কি পড়ছে আর কি পড়ে নাই, হ্যাঁ, লুকাইতে থাকে, চিন্তা করে আমি ফার্স্ট হবো আর কাউরে ফার্স্ট হইতে দেবো না। এই মানসিকতা সবার ভিতরে। ওই মানসিকতা, আমি বলছি এই মানসিকতা আপনারা কখনোই লালন করবেন না। বন্ধুদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। এইটা এমন একটা বন্ডিংস, লাইফের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। ইউনিভার্সিটিটা নেটওয়ার্কিং তৈরির জায়গা, ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সাল থিঙ্কিংয়ের জায়গা। সেই জায়গাটা যেন আমরা ধরে রাখতে পারি, ফার্স্ট ইয়ার থেকে সেভাবে নিজেকে বিল্ড আপ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।